মানে বাংলাদেশে আমরা মোটামুটি সবাই চাকরি করব, অন্যের অধীনস্থ হয়ে অন্তরে কাজ করব, এটার একটা মেন্টালিটি আমাদের কাজ করে। তখন থেকে আমি বুঝি, তখন তো আমার মানুষের কাজ, অন্যর কাজ করা আমার আসলেই ভালো লাগে না। তারপরেও বেকার ছিলাম, বাইরে গেলাম, আলহামদুলিল্লাহ যতটুকু পারি নিয়ে আসছি। বিদেশ মানে বন্দি একটা জীবন, নিজের দেশে যে স্বাধীনতা, চলাফেরা, কথাবার্তা এইরকম না। হয়তো টাকা আছে, মাস শেষে টাকা পাওয়া যায়, কিন্তু যে মানসিক যে শান্তি, তৃপ্তি, এটা হয় না ভাই। আমার ইচ্ছা আছে যে বড় ধরনের একটা খামারে হবো, যে দেশের সবাই আমাকে চিনবে, এরকম একটা আশা ভরসা আছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা এলাকায়। আজকে একজন প্রবাসী উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরবো। প্রবাসী উদ্যোক্তা ফারুক ভাই বিগত 6 বছর সৌদি আরবে ছিলেন। প্রবাস থেকে দেশে এসে এগ্রিকালচার সেক্টরে নিজেকে কর্মমুখী করে সেখান থেকে নিজের কর্মসংস্থান তৈরি করার সুযোগ সৃষ্টি করেছেন। আর সেই কাজটি তিনি একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছেন। সচরাচর এই এলাকার কৃষকরা বিভিন্ন ফসল চাষাবাদ করলেও তিনি সেই ধরনের চাষ না করে ঘাস চাষটা নিজের কর্মসংস্থানের একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। তার এখানে এখন প্রায় 5-6 প্রজাতির ঘাস চাষ হচ্ছে। আমার পিছনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস। বাংলাদেশে এখন খামারিরা চাষ করতেছেন এবং আপনারা অনেকেই জানেন এইসব ঘাস সম্পর্কে। এরপরেও আজকে তার এখানে কি কি ঘাস রয়েছে, প্রবাস থেকে দেশে এসে কেন এই ধরনের কৃষিকাজের সাথে সম্পৃক্ত হলেন, প্রবাস জীবন কেমন ছিল, বাংলাদেশে এসে এসব কাজ কেমন লাগতেছে, সব বিষয়ে জানার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। কি করতেছিলেন? এই তো ঘাস কাটতেছি ভাই। ঘাস কাটা হচ্ছে? জি, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অর্ডার আছে, অর্ডারের জন্য ঘাস কাটতেছি। অর্ডারের জন্য ঘাস কাটতেছেন। আপনাদের এলাকায় আসলাম তো, অনেক কিছু তো জানার আগ্রহ নিয়ে আসা আর কি। এই এলাকার তো বাসিন্দা না? জি ভাই। এই ঘাস চাষের সাথে জড়িত কত বছর আগে? এবং আমি যতটুকু এলাকায় তথ্য পেয়েছি যে আপনি প্রবাসেও ছিলেন। জি ভাই, জি, আমি প্রবাসে ছিলাম 6 বছর। তারপর থেকে এই ঘাস চাষ করতেছি, পাশাপাশি গরু ছাগল আছে। প্রবাসে থাকলেন, দেশে এসে কৃষির সাথে জড়িত কেন? জি ভাই, দেশের কাজ আসলে কৃষি কাজ হলেও নিজের একটা আত্মতৃপ্তি আছে। আর তারপরে আলহামদুলিল্লাহ বাইরে তো আর নিজের স্বাধীনতা ওইভাবে নাই। যারা প্রবাসে থাকে তারা সঠিকটা বোঝে, যার কারণে আমি আসলাম, দেশে এই কাজগুলো ধরলাম, কৃষি কাজের সাথে জড়িত হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, যদিও কষ্ট হয় তারপরেও নিজেকে ভালো লাগে। আপনারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা আমাদের দেশের জন্য, পরিবারকে রেখে যেহেতু বাইরে থাকা, খুব কষ্ট। সেই অনুভূতিটা একটু যদি বলতেন। আসলে সময়গুলো খুব কষ্টে কাটতো, যদিও কাজের সময় এতটা ইয়ে হতো না, কিন্তু কাজের অবসরে গেলেই দেশের কথা মনে হতো, পরিবারের কথা মনে হতো। বিদেশ মানে বন্দি একটা জীবন, মানসিকভাবে যে কষ্টটা, কাজের পরিশ্রম বা এই কষ্টটা তেমন কষ্ট না যে আমি বাইরে আসি, নিজের দেশে যে স্বাধীনতা, চলাফেরা, কথাবার্তা এইরকম না। যার কারণে বিদেশ হয়তো টাকা আছে, মাস শেষে টাকা পাওয়া যায়, কিন্তু যে মানসিক যে শান্তি, তৃপ্তি, এটা হয় না ভাই। তারপরেও আলহামদুলিল্লাহ 6 বছর থাকছি। আসার পর থেকে যে কৃষিকাজে জড়ে গেছি, গরু ছাগল আর এই যে ঘাস চাষ। বাইরে থেকে অনেকে প্ল্যান করে দেশে যে কি করব, খামার করব না কৃষিকাজ করব না ব্যবসা করব। সবারই একটা স্বপ্ন থাকে যে ভালো একটা ইনকাম করে দেশে গিয়ে ভালো কিছু করার। আপনার স্বপ্ন কি ছিল? আমার স্বপ্ন ছিল যে আমি নিজের কাজটা করি। আসলে সত্য কথা কি, আমার যখন থেকে আমি বুঝি, তখন তো আমার মানুষের কাজ, অন্যর কাজ করা আমার আসলেই ভালো লাগে না। তারপরেও বেকার ছিলাম, বাইরে গেলাম, আলহামদুলিল্লাহ যতটুকু পারি নিয়ে আসছি। নিয়ে আসে ওই যে আগেকার যে স্বপ্নটা, নিজের কাজ আমি নিজে করব। পারিবারিকভাবে আগে থেকে কি কৃষিকাজ হতো? পারিবারিকভাবে আমার বাবা কৃষিকাজ করতো, সেই সূত্র ধরে কৃষিকাজ মোটামুটি সবগুলো জানা। লেখাপড়ার পাশাপাশি বাবাকে সহযোগিতা করতাম। এখন আলহামদুলিল্লাহ আসি, বাবার সাথে আসি, কৃষিকাজের সাথে আসি। এই এলাকায় আসার সময় দেখলাম যে অনেক ফসলের চাষ হয়, বিশেষ করে ধান। জি ভাই, রবি মৌসুমে সব ফসলের চাষ, সব ধরনের ফসলের এলাকায়। কিন্তু আপনি সেসব না করে ঘাস চাষটা কেন বেছে নিলেন? ঘাস চাষটা আসলে ওই সব ফসল আর ঘাস এটা আলাদা একটা। আমি মরিচ লাগাইছি এবার, মরিচের যে পরিশ্রম, যে কিন্তু ঘাসে এতটা পরিশ্রম নেই। প্লাস ঘাসের কারণে আমার দেখা যাচ্ছে যে খামারে যে গরু ছাগল, এই কাঁচা ঘাসের চাহিদাটা পূরণ হচ্ছে খুব সহজেই। এখন তো উন্নত জাতের যে ঘাসগুলো, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, জারা-1 খুব দ্রুত বাড়ে। আর এই ঘাসগুলো চাষ করলে দেখা যাচ্ছে যে আমার অন্যান্য ফসলের চাইতে মানে অধিক লাভবান হতে পারতেছি। কতটুকু ঘাস লাগিয়েছেন? আমার 4 বিঘা জমিতে ঘাস আছে। 4 বিঘায় কি জাতের ঘাস হচ্ছে? স্মার্ট নেপিয়ার, জারা-1, অজানা হাইব্রিড, হোয়াইট জার্মান, রেড পাকসং, অস্ট্রেলিয়ান, যেটা মোটামুটি 5-6 প্রকার জাতের ঘাস। এতগুলো জাত লাগা আলাদা আলাদা করে কেন? আলাদা আলাদা করে বলতে
এককটা একক রকম সিস্টেম, যেটা মানে অজানা বা হোয়াইট জার্মান এই দুটো ঘাস আপনি নিজ জমিতে লাগাতে পারবেন। আপনার জমিতে মানে কিচ্ছু হয় না, পানি জমে থাকে, এই জমিতে আপনি ঘাসটা চাষ করতে পারেন। পড়ে থাকে এই রকম জমিতে আপনি অজানা হোয়াইট জার্মান ঘাসটা চাষ করতে পারবেন। আর উঁচু জমিতে আপনি জারাওয়ান, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার চাষ করতে পারবেন, অস্ট্রেলিয়ান লাল নেপিয়ার চাষ করতে পারবেন। জারাওয়ান আর স্মার্ট নেপিয়ার মধ্যে একটু ডিফারেন্স আছে, জারাওয়ানটা খুব দ্রুত বাড়ে, আর ইন্দোনেশিয়ান স্মার্ট স্লো বাড়লেও এর পুষ্টিমানটা বেশি, ভালো পুষ্টি, 22 থেকে 25% পুষ্টিমান। সব ঘাসের তো পুষ্টিমান আলাদা আলাদা রয়েছে, জি তাই না? জি জি। ঘাস চাষটা কি নিজের জন্য করেছেন না ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনা রয়েছে? নিজের জন্য করছি, পাশাপাশি ব্যবসায়িক চিন্তা ভাবনা আছে। ব্যবসা হচ্ছে? জি আলহামদুলিল্লাহ। কি ঘাস বিক্রি করেন না চারা? কাটিং বিক্রি। কাটিং বিক্রি করেন? জি। এর আগে তো এরকম আমাদের মতো হয়তো নিউজ চ্যানেলে কোনো ভিডিও প্রোগ্রাম চাই না না। না না। তাহলে বিক্রিটা কিভাবে হয়, কিভাবে আপনি কাস্টমারদের কাছে আপনার মেসেজটা পাঠায় দেন? আমি ওই অনলাইন ফেসবুকের মাধ্যমে, কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমি পৌঁছে দিই। চমৎকার, এখানেও কিন্তু পরিশ্রম রয়েছে। জি ভাই, ওই জায়গায় সময় দিতে হয়, প্রচুর সময় দিতে হয়। আর পাশাপাশি আমার কাজগুলো আমি চেষ্টা করি আমি নিজের হাতে বেশি করার, যদিও কাজের লোক নিয়ে কাজ করি, কিন্তু আমি ওই যে কাটিংগুলো যাতে পরিপক্ক সুন্দর ভালো কাটিংগুলো দেই, এইদিকে আমি পর্যাপ্ত খেয়াল রাখি যাতে আমার কাছে কাটিং নিয়ে কেউ প্রতারিত না হয়। যেহেতু আপনি ঘাস লাগিয়েছেন, এখানে তো স্মার্ট নেপিয়ার সহ আরো কয়েক প্রজাতির ঘাস রয়েছে, চারাগুলো কোন কাটিংটা আপনি কাস্টমারদের জন্য রেডি করেন এবং বিক্রি করেন? আমি এই রকম একদম পরিপক্ক কাটিং, আমার যে কাটিংগুলো হবে শতভাগ পরিপক্ক, শিকড় গজানো মোটা কাটিং, এইরকম কাটিংগুলোই হবে। এটা লাগাতে হয় কিভাবে? 5টা থেকে 7টা গিট দিয়েই মাটির নিচে শুয়াই দিলেই হবে, 1.5 থেকে 2 ফুট পর পর। যে কোনো মাটিতে হবে? যে কোনো মাটিতে হবে, তবে নিচু জমিতে হবে না, মানে পানি জমে থাকে এমন জমিতে হবে না, উঁচু জমি শুকনো জমিতে হবে, সেচের ব্যবস্থা থাকতে হবে। জমিটা চাষ করতে হবে কিরকম ভাবে? জি, চাষ দিতে হবে আপনার 2 থেকে 3টা চাষ দিতে হবে, মই দিয়ে সমান করে দিয়ে তারপরে আপনি একটা করে কাটিং মাটির নিচে 1.5 থেকে 2 ইঞ্চি মাটির নিচে শুয়াই দেবেন। দূরত্বটা কেমন হবে? দূরত্ব 1.5 থেকে 2 ফুট, সারি থেকে সারি 12 ইঞ্চি 1 ফুট। এই যে আপনার এখানে লাগিয়েছেন এগুলো তো অনেক ভালো হয়েছে। জি জি জি। এটার বয়স কেমন হয়েছে? আমার এটা বয়স 5 মাস প্লাস। 5 মাস? জি। খাওয়ানোর উপযোগী হয় কতদিনে? 1.5 মাসের মধ্যেই খাওয়ানো উপযোগী হয়ে যায়, খাওয়ানো যায়। একবার লাগালে কতদিন পর্যন্ত? একবার লাগালে 5 থেকে 7 বছর এই ঘাসটা কাটা যায়। মাশাআল্লাহ, এক জমিতেই? হ্যাঁ, শুধু আপনার পরিচর্যা সঠিকভাবে পরিচর্যা করতে হবে। কাটার টাইমে খেয়াল রাখতে হবে, বর্ষার টাইমে খেয়াল রাখতে হবে, বর্ষার টাইমে একটু উঁচু করে কাটতে হবে। যদি নিচু করে কাটেন ওই মুথাটা নষ্ট হয়ে যাবে। প্রত্যেকবার কাটার সময় আপনি সঠিকভাবে নিড়ানি দিয়ে সেচ দিতে হবে, সেচ দেওয়ার পরে সার দিতে হবে। শতাংশ প্রতি 1/2 কেজি ড্যাপ, 1/2 কেজি ইউরিয়া দিলে হবে। চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে গোবর সার দেওয়ার জন্য। তো আরো তো ঘাস রয়েছে, চলেন অন্য ঘাসগুলো একটু দর্শকদের দেখাই। ওই সাইডে দেখালাম স্মার্ট নেপিয়ার। আচ্ছা, এটা আমার জারাওয়ান হাইব্রিড ঘাস। মাশাআল্লাহ, এটা তো অনেক উঁচু লম্বা হয়েছে। জি ভাই, এটা 10 থেকে 15 ফুট পর্যন্ত লম্বা হয়। আর এই যে কাটিংগুলো দেখেন কত সুন্দর, একদম পরিপক্ক, আখের মতো মোটা। আখের মতো মোটা হয়েছে। এই কাটিংগুলো আশা করা যায় 99% জার্মিনেশন হবে। এটা কতদিন বয়স হয়েছে আপনার? এটা আমার 5 মাস প্লাস হয়ে গেছে। আর এই কাটিংগুলোই আমি দিই, চেষ্টা করি খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের কাটিং দেওয়ার জন্য। জি, এখানে আমার 1 বিঘার মতো এই জারাওয়ান আছে। 1 বিঘা না? এগুলো মনে হয় দেশীয় ঘাস? জি, এগুলা দেশীয় ঘাস, এগুলা যে সাধারণ ঘাসগুলো। ঘাসটা কাটছেন? জি, এই সাইডে আমি ঘাস কাটছি, জমিটা বাসা থেকে অনেক দূরে তো। এটা তো দেখলাম মাশাআল্লাহ সুন্দর হয়েছে। অন্যান্য ঘাসগুলো এরকম ভালো? জি ভাই, জি, সবগুলো ঘাস এরকম ভালো আছে। অন্যান্য ঘাসও তো এই এলাকায় চাষ হয়, সেগুলোর তুলনায় এই যে নতুন জাতগুলো আপনি এলাকায় নিয়ে আসছেন, এগুলো ফলন কেমন? তার চাইতে দ্বিগুণ। দেখা যাচ্ছে যে অন্য সাধারণ যে নেপিয়ারগুলো আছে 2 মাস প্লাস সময় লাগে, আর এটা 1 মাস 10 দিনে আপনি জারাওয়ান ঘাস কাটতে পারতেছেন। ফলনও বেশি, গরু ছাগল খায়ও ভালো, দ্রুত আপনি অল্পের মধ্যে অনেক ফসল পাচ্ছেন, যেটা অন্য সাধারণ নেপিয়ারে নাই। আমি চেষ্টা করতেছি আমাদের এলাকাতেও, আমি খামারিদের সাথে কথা বলে তাদেরকেও কাটিং দিচ্ছি, অনেকে ফ্রি দিচ্ছি, তারাও এই ঘাসগুলো চাষ করে এই ঘাসের রেজাল্টটা দেখুক, ভালো একটা ফসল পাক, এই চেষ্টা করতেছি আমি। আপনার কাছে কি মনে হয় ঘাস চাষ গবাদি পশু পালনের জন্য কতটা গুরুত্বপূর্ণ? সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ঘাস চাষ। ঘাস ছাড়া গবাদি পশু সেক্টরে টিকে থাকা কঠিন, এখন খাদ্যের যে দাম, ঘাস চাষের কোনো বিকল্প নেই। আচ্ছা, ওভারঅল সারা বছর জুড়ে চাষ করা যায় এমন জাতগুলো জি সম্পর্কে জি, একটু বলবেন? জারাওয়ান, স্মার্ট নেপিয়ার, অস্ট্রেলিয়ান লাল নেপিয়ার সারা বছর চাষ করা যায়। একবার লাগালে 5 থেকে 7 বছর আপনি ঘাস পাবেন, যদি সঠিক পরিচর্যা করেন। অনেক প্রবাসী ভাইরা আমাদের এই ভিডিওগুলো দেখে, যেহেতু আপনি প্রবাসীও ছিলেন, জি। দেশের অনেক উদ্যোক্তারাই ঘাস চাষ করতে চায়, খামার করে এই ঘাস চাষ করে নিজের খামারে গবাদি পশুকে খাওয়াতে চাচ্ছে। জি অনেকে আবার এখানে কর্মসংস্থানও তৈরি করেছে, জি। যেমনটা আপনার ক্ষেত্রে হয়েছে। জি, জি, তাদের উদ্দেশ্যে কি বলা থাকবে? তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি বাইরে আছেন, পাশাপাশি দেশে আসার পূর্বেই একটা প্ল্যান করেন। যদি কৃষি কাজে আগে থেকে অভিজ্ঞতা থাকে, চেষ্টা করেন যে কৃষি কাজটা যাতে করা যায়। খামার সেক্টর আলহামদুলিল্লাহ ভালো একটা সেক্টর, যদি পরিশ্রম করা যায় ব্যর্থতার কিছু নাই। খামার সেক্টর পূর্বে আপনার এই ঘাস চাষ করতে হবে, যদি ঘাস থাকে পর্যাপ্ত পরিমাণে আপনি ব্যর্থ হবেন না, ইনশাল্লাহ আশা করা যায়।
আপনি ঘাস চাষ করে কাটিং বিক্রি করে নিজে কতটা ভালো রয়েছে? আমার এই সেক্টর থেকে সর্বোচ্চ ভালো আছে আলহামদুলিল্লাহ। হয়তো কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেছি না, আল্লাহ ভালো চালাচ্ছে, ভালো চলতেছি। আশা আছে, ইচ্ছা আছে বড় কিছু করার। আগামীতে কি করতে চান এই ঘাস চাষ বা গবাদি পশু পালন নিয়ে? আমার ইচ্ছা আছে যে বড় ধরনের একটা খামারি হব, যে দেশের সবাই আমাকে চিনবে, এরকম একটা আশা ভরসা আছে। সর্বোপরি দেশের তরুণ শিক্ষিত উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি শিক্ষিত বলতে চাই যে মানে বাংলাদেশে আমরা মোটামুটি সবাই চাকরি করব, অন্যর অধীনস্থ হয়ে অন্তরে কাজ করব, এটার একটা মেন্টালিটি আমাদের কাজ করে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই ওইদিকে না ঝুঁকে যদি আপনি নিজে কিছু করেন, আর নিজের কাজটাতে মজা আছে, চাপ নাই, কষ্ট হলেও নিজের কাজে মজা আছে, নিজে উদ্যোক্তা হয়ে নিজের কাজটা নিজে করা ভালো। আপনার পিছনে আরো 10টা লোক আপনি কাজ করান, তখন দেখবেন যে মজাটাই আলাদা। অন্যের পিছনে কাজ না করে আমার পিছনে যদি 10 জন কাজ করে, আমি যদি 10টা লোক কাজে লাগাইতে পারি, তাতে দেখা যাচ্ছে যে আমার জন্য অনেক ভালো, আমার ভালো লাগে। 10টা লোক আমার কাজ করলো, তাদের দোয়া থাকলো, এই আর কি। আমি তাদের উদ্দেশ্যে সেটাই বলবো যে আপনারা উদ্যোক্তা হন, নিজে কিছু করেন। যাই হোক, ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এই এলাকায় আসছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। ঘাস চাষ আগামীতে আরো বড় রূপ ধারণ করবে করবেন। এবং কৃষি সেক্টরে যে স্বপ্ন দেখতেছেন সেটি বাস্তবায়ন হবে, জি, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনাকে ধন্যবাদ, অনেক কষ্ট করে আসছেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে কথা বলছিলাম উদ্যোক্তা ফারুক ভাইয়ের সাথে। তিনি এই ঘাস চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করেছেন। এখানে বিভিন্ন প্রজাতির ঘাস চাষ হচ্ছে। আমরা এখন যে ক্ষেতে দাঁড়িয়ে কথা বলছি, এটি হচ্ছে জারা ঘাস। এটির ফলনও বাংলাদেশে ভালো এবং সারা বছর জুড়ে এই ঘাসটা চাষ করা যায় এবং এটি বর্তমান খামারিদের কাছে বেশ সমাদৃত একটি ঘাস। এই সময়ে রবি মৌসুম অর্থাৎ শীতকাল, এই সময় কিন্তু এই ঘাসের চাষের উপযুক্ত সময় এবং এখনই চারা লাগানোর উপযুক্ত সময় হয়েছে, যার কারণে দেশে অনেক উদ্যোক্তারা এখন ঘাস চাষে আগ্রহী হচ্ছে। তো আমরা মনে করি যারা গবাদি পশু লালন পালন করেন তারা সঠিক জায়গা থেকে সঠিক কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করলে অবশ্যই ঘাস চাষ থেকে উপকৃত হওয়া সম্ভব এবং এর একটি বৃহৎ বাণিজ্যিক সেক্টরে পরিণত হয়েছে। অকল্পনীয় একটি বিষয়। দর্শক, এই ছিল ফারুক ভাইয়ের ঘাস চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।